বন্ধুরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 10 মিনিট স্কুলের আজকের দ্বিতীয় কেমিস্ট্রি লাইভ ক্লাসে, যে ক্লাসটিতে আমরা আলোচনা করব জারণ বিজারণ সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলি। তোমরা আমাদের সাথে আমাদের প্রথম ক্লাসটাতে ধৈর্য সহকারে থেকে অসাধারণ সাড়া দিয়েছো। আশা করি আজকের এই সেকেন্ড ক্লাসটাতেও তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করে আমাদের সাথে ক্লাসটাতে পার্টিসিপেট করবে। বেশ কিছুক্ষণ ইন্টারনেট জড়িত কিছু গোলযোগের কারণে আমাদের ক্লাসটা শুরু করতে একটু দেরি হয়ে গেল, বাট তোমার অনেক বন্ধুই অধীর আগ্রহে কিন্তু আজকের এই ক্লাসটার জন্য অপেক্ষা করেছে। তো তাদের জন্য আমি অনুরোধ করছি তোমাদের সবাইকে, যারা এখন ক্লাসটাতে উপস্থিত আছো, তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে নিজের যে সকল বন্ধু এখন পর্যন্ত ক্লাসটা দেখেনি তাদের কাছে ক্লাসটা পৌঁছে দিবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আমাকে একটু কমেন্টে জানাও তোমাদের মধ্যে কে কে আজকের 7টার ক্লাসে উপস্থিত ছিলে। আমাদেরকে একটু কমেন্টে জানাও কয়জন 7টার ক্লাসে উপস্থিত ছিলে আর কয়জন 7টার ক্লাসে উপস্থিত ছিলে না। ইয়েস নো লিখে অবশ্যই আমাকে জানাবে। এবং আমি কিন্তু তোমাদের কাছে আশা করবো, যেহেতু এটি একটা লাইভ ক্লাস, তোমাদের কন্টিনিউয়াসলি কমেন্টে একটা পার্টিসিপেশন থাকবে। তোমরা যদি কমেন্টে আমাকে প্রশ্ন করো তাহলে আমি বুঝতে পারবো তোমাদের উত্তরগুলো দেখে, প্রশ্নগুলো দেখে তোমরা আমার ক্লাসটুকু কতটুকু ফলো করছো। আজকে আমাদের অনেক বড় উদ্দেশ্য হচ্ছে বড় বড় গাণিতিক সমস্যাকে কিভাবে 30 সেকেন্ডের মধ্যে 3 লাইন জায়গাতে রাফ করে ফেলা যায়। যেহেতু আমাদের উদ্দেশ্যটা তোমাকে ভর্তি পরীক্ষায় অনেক দূর এগিয়ে দিতে পারবে, তাই তুমি এবং তোমার বন্ধু সবার উচিত হবে এক্ষুনি আমাদের এই ক্লাসটাতে অংশ নেওয়া। 200 মানুষ ক্লাসটাতে চলে এসেছে। ইয়েস, এন্ড আমি আর দেরি সময় কোনোভাবেই ক্ষেপণ করতে চাচ্ছি না। সোজাসুজি আমরা আজকে আমাদের লাইভ ক্লাসে চলে যাব। প্রথমে আমরা প্রবলেমটিকে পড়ে নিই। আজকের প্রথম প্রবলেমটি, যে সমস্যাটি আমরা সমাধান করব, সেটা হচ্ছে 61.33 সেন্টিমিটার সেমিকিউব। তার মানে এখানে একটা আয়তন দেয়া আছে, এখানটাতে একটা ভলিউম বা আয়তন দেওয়া আছে এবং 0.033 মোলার একটা ঘনমাত্রা দেওয়া আছে। কার? সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট বা K2Cr2O7 এর। এই ব্যক্তিটার আয়তন ঘনমাত্রা দেওয়া আছে এবং এই দ্রবণকে সম্পূর্ণরূপে টাইট্রেট করতে, মানে প্রশমিত করতে 47.65 সেন্টিমিটার কিউব। তার মানে এটা একটা ভলিউম। এত ভলিউমের ফেরাস সালফেট দ্রবণ লাগে। জানতে চাওয়া হয়েছে ফেরাস সালফেটের ঘনমাত্রা কত। তার মানে কোন দুইজন বিক্রিয়া করছে? বিক্রিয়া করছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং বিক্রিয়া করছে ফেরাস সালফেট। যে দুইজন বিক্রিয়া করছে তার নাম কি? পটাশিয়াম ডাইক্রোমেট এবং ফেরাস সালফেট। সো আমাদেরকে এখন আমরা একটা নতুন পদ্ধতিতে এই অঙ্কগুলো করা শিখব, যেটাকে আমরা বলে থাকি জারণ বিজারণ বা গাণিতিক সমস্যার সমাধানের তুল্য সংখ্যা পদ্ধতি। এই তুল্য সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আমাদের 7টার গাণিতিক সমস্যার ক্লাসে অনেক আলোচনা করেছি। যারা সেই ক্লাসটি মিস করেছো, তোমাদের কাছে আমি একটা একান্ত ব্যক্তিগত অনুরোধ রাখবো, আমাদের এই 9টার ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে তোমরা সেই 7টার ক্লাসটি আরেকবার কষ্ট করে দেখে নিবে, যারা সেই ক্লাসটি মিস করেছো। কারণ সেই ক্লাসটিতে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি এবং কন্টিনিউয়াসলি কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে থাকবে। যেমন তোমরা কতজন তুল্য সংখ্যা জিনিসটাকে বুঝো এবং নিজে নিজে বের করতে পারো, আমাকে কমেন্টে কিন্তু জানিয়ে দিতে পারো। তাহলে আমি সেটা দেখার মাধ্যমে অবহিত হতে পারবো তোমরা কতখানি আমাদের আজকের ক্লাস সম্পর্কে জানো। একই সাথে আমাকে কমেন্টে জানাবে যে তোমরা কে কে কোন কোন বিশ্ববিদ্যালয়ের জন্য টার্গেট করে পড়াশোনা করছো। টার্গেটটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি বুয়েটে চান্স পেতে চাও, তোমার সেই টার্গেটটা থাকা উচিত। কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, সেই টার্গেটটাকে মন থেকে সেট করতে হবে। আদারওয়াইজ এই পড়াশোনাগুলা তোমার জন্য অতটা জোরদার হবে না। তোমাকে অবশ্যই টার্গেটটা সেট করে পড়াশোনা করা শিখতে হবে। তো আমি তোমাদের কমেন্টের কিছু উত্তর দেওয়ার চেষ্টা করছি। খুবই ভালো লাগছে, প্রায় 272 জন ইতোমধ্যে আমার এই ক্লাসে উপস্থিত থাকতে দেখে। মুনজেরিন শাহিদ, ফারিয়া তাসনিম বুশরা, জাবির মিসবা আমাদের সাথে ক্লাসে আছে। নীরব, কিয়াম আহমেদ, জিশান ভুইয়া, পিয়ান খান, ওয়াহিদ চৌধুরী, তারা মোটামুটি সুন্দর করে আমাদের এখানে কমেন্টে জানিয়ে দিয়েছে। তো আসো আমরা এখন এই প্রবলেমটাকে সলভ করে ফেলি। তাকে দেখো সিস্টেমটা কি। যেই দুইজন বিক্রিয়া করে তাদের মাঝখানে একটা ইকুইভ্যালেন্ট চিহ্ন দিবে, তার নিচে লিখবে মোল সংখ্যা গুণন তুল্য সংখ্যা ইজ ইকুইভ্যালেন্ট টু মোল সংখ্যা গুণন তুল্য সংখ্যা। মোল সংখ্যা গুণন তুল্য সংখ্যা, মোল সংখ্যা গুণন তুল্য সংখ্যা। আমরা n দিয়ে
বোঝাচ্ছি মোল সংখ্যা, এটা আমরা আগের ক্লাসে অনেক আলোচনা করেছি। আর ই দিয়ে বোঝাচ্ছি তুল্য সংখ্যা। তো মোল সংখ্যা এবং এই তুল্য সংখ্যা, এই দুইটা জিনিসকে নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত দেখো, মোল সংখ্যা বের করাটা খুব সহজ। আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি, আমাদের এইখানে যে ডেটা দেওয়া আছে, মোল সংখ্যা ব্যবহারের জন্য আমরা তিনটা সূত্র জানি। কোনটা ব্যবহার করব? আমরা জানি n = W/m, আমরা আবার জানি S/V, আরেকটা আছে PV/RT। বলো এই তিনটার মধ্যে কোন সূত্রটাকে আমরা ব্যবহার করব আমাদের এই অঙ্কে মোল সংখ্যা বের করার জন্য? মোল সংখ্যা বের করার জন্য ভর দিয়ে, ঘনমাত্রা SB দিয়ে, PV/RT দিয়ে আমরা মোল সংখ্যা বের করতে পারি। কোনটা দিয়ে করব আসো দেখি তোমরা কমেন্টে কতজন সেই জিনিসটাকে উত্তর করে ঠিক মতন আয়ত্ত করতে পেরেছো। বিকজ এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের আজকের ক্লাসের জন্য। মোল সংখ্যা জিনিসটাকে বোঝা। সবার অ্যান্সার কারেক্ট হচ্ছে, আমি যতজন দেখতে পাচ্ছি। হৃদয় সরকার, উৎস বড়ুয়া, ওয়াহেদ অনেকক্ষণ যাবত অ্যান্সার দিচ্ছে, তুলি, সুমাইয়া তানজিহা, মিশু, হতাশ বালক, জিশান ভুইয়া, আশিকুর রহমান, কৌশিক হালদার, নীলিমা, তারপরে তৌসিফ, আশিক হাসান, মুনিয়া, নাইমি, সবার অ্যান্সার কারেক্ট হয়েছে। তোমরা সবাই বলেছো এস এবং ভি, এস ভি এর গুণফল কারেক্ট। তাহলে আমরা মোল সংখ্যাকে বের করব আয়তন ঘনমাত্রা দ্বারা। তাহলে আমরা এটাকে রিপ্লেস করি, আমরা এখানে লিখি এস ভি, এখানে লিখি এস ভি। তাহলে পুরো জিনিসটা নিচে লিখবো এস ভি ইজ ইকুয়াল টু এস ভি। এবার খুব সিম্পল, তাকিয়ে দেখো, এটার এস, এটার ভি, এটার ভি আর এটার এস তোমাকে বের করতে হবে। সবই দেওয়া আছে, দেওয়া নাই কোনটা? এই অঙ্কের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই তুল্য সংখ্যাগুলোকে বের করা। এই তুল্য সংখ্যা বের করতে গেলে অনেকেই মুখস্থ করে ফেলে। অনেকেই যেই কেমিক্যাল গুলা বারবার পরীক্ষায় আসে সেগুলোর তুল্য সংখ্যা মুখস্থ করে। মুখস্থ করে যে পারবে না এমন না, পারা যায়, বাট একটু জ্ঞানের বেসিকটাও জানা দরকার। আসো একটু দেখি কিভাবে কাজ করে। পটাশিয়াম ডাইক্রোমেট, এটা আমাদের একটা ছোট্ট বেসিক আলোচনা। এইটা মুখস্থ করতেও পারো, বাট ভালো জিনিসটা বোঝা। পটাশিয়াম ডাইক্রোমেট আর ফেরাস সালফেট যখন বিক্রিয়া করে অ্যাসিডিক পরিবেশে, আমি জানি না তোমরা কতটুকু বিক্রিয়াটাকে মনে রাখছো। এটা যখন অ্যাসিডিক পরিবেশে বিক্রিয়া করে, বিক্রিয়ার পর পটাশিয়াম ডাইক্রোমেট হয়ে যায় ক্রোমিক সালফেট। তার মানে বিক্রিয়ার আগে এই যে পটাশিয়াম ডাইক্রোমেটটা এখানে ছিল, বিক্রিয়ার পরে সেটা হয়ে যায় ক্রোমিক সালফেট। তাহলে বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে তার যে অবস্থা, সেই দুইটা অবস্থার লক্ষ্য করতে হয়। এখন তাকিয়ে দেখো, তুমি যদি জারণ মান বের করতে পারো, তুমি দেখবে এইখানটাতে ক্রোমিয়ামের জারণ মান +6 আর এইখানটাতে ক্রোমিয়ামের জারণ মান +3। তাকিয়ে দেখো, এইখানে ক্রোমিয়ামের জারণ মান +6 মানে বিক্রিয়ার পূর্বে, এটা হচ্ছে ফেয়ার এন্ড লাভলি মাখার আগের অবস্থা, এটা হচ্ছে পরের অবস্থা। তাহলে বিক্রিয়ার আগে +6 এবং এটা হচ্ছে বিক্রিয়ার পরের +3। তাহলে লক্ষ্য করো, আগে এবং পরের ডিফারেন্স কত? এখানে ব্যবধানটা হচ্ছে 3, অর্থাৎ বিক্রিয়ার ফলে জারণ মানের পরিবর্তন ঘটেছে 3। এইবার লক্ষ্য করে দেখো, আমাদের বের করতে হবে পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা, ক্রোমিয়ামের না। তাকিয়ে দেখো, ক্রোমিয়ামের জন্য চেঞ্জ হয়েছে 3, বাট পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়াম আছে কিন্তু 2টা। পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়াম আছে 2টা, 3কে 2 দিয়ে গুণ করলে তুল্য সংখ্যা হবে 6। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা হবে 6। তাহলে এটার তুল্য সংখ্যা হবে 6। এটা কিভাবে বের করা যায়? তার বিক্রিয়ার আগের অবস্থা +6, বিক্রিয়ার পরের অবস্থা +3। তাহলে একটা ক্রোমিয়ামের জন্য পরিবর্তন হচ্ছে 3, কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়াম আছে 2টা, কিন্তু ক্রোমিয়াম আছে 2টা, তাহলে 2টা ক্রোমিয়ামের জন্য পরিবর্তন হবে 6। কতজন জিনিসটা বুঝতে পেরেছো আমাকে কমেন্টে জানাবে, বিকজ এইটা বুঝতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বেসিক। তুল্য সংখ্যাগুলো আমরা মুখস্থ করতে, হ্যাঁ তুমি পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা মুখস্থ রাখতে পারো, বাট এটাকে পূর্ণাঙ্গ রূপে শেখা বলে না। পূর্ণাঙ্গ রূপে শিখে আমাদেরকে এই জিনিসটা উত্তর দেওয়ার চেষ্টা করবে। ওকে, অনেকেই ইন্টারনেট কানেকশন নিয়ে অনেক কমপ্লেইন করছো। আমি নিজেও কিন্তু মোটামুটি গ্রামীণ ফোন এবং রবির ইন্টারনেট কানেকশন গুলো ব্যবহার করেছি, এবং আমি এই মুহূর্তে রবির একটি ফোন দিয়ে ইন্টারনেট কানেকশন দেখতে পাচ্ছি, এখানে বেশ
ক্লিয়ার আমাদের কন্টিনিউয়াসলি ইন্টারনেট দেখতে পাওয়া যাচ্ছে। তো প্রবাবলি তোমরা যদি একটা বেটার ইন্টারনেট কানেকশন নাও আরো ভালোভাবে আমাদের ভিডিওগুলো ব্রডকাস্ট করে দেখতে পাবে। ওকে, ওয়ান্ডারফুল, অনেকেই জানিয়েছো, বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। এবার লক্ষ্য করে দেখো ফেরাস সালফেটের তুল্য সংখ্যা বের করতে চাই। ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কিভাবে বের করে? ফেরাস সালফেট বিক্রিয়ার পরে হয়ে যায় ফেরিক সালফেট। এটাও আমাদের ছোট্টবেলায় আমরা শিখেছি। ফেরাস সালফেট বিক্রিয়ার পরে হয়ে যাবে ফেরিক সালফেট। এখন তাকিয়ে দেখো, ফেরাস সালফেটে আয়রনের চার্জ হচ্ছে +2, ফেরিক সালফেটে আয়রনের চার্জ হচ্ছে +3। তোমাদের কাছে প্রশ্ন, ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত? ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত? আমাকে এক্ষুনি প্রশ্নের উত্তরে জানাও। ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত হবে? এখানে আছে +2 আর এখানে ফেরিক সালফেটে আয়রনের চার্জ হচ্ছে +3। প্রশ্ন হচ্ছে ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত? আমি আশা করি আমাদের অসংখ্য স্টুডেন্ট এই ক্লাসে অংশগ্রহণ করবে। তোমার অসংখ্য বন্ধু এই ক্লাসটি হয়তো একবার দেখতে পারলে এই তুল্য সংখ্যা ব্যাপারটা তার জন্য ক্লিয়ার হবে এবং ভর্তি পরীক্ষার দৌড় এসে অনেক এগিয়ে যাবে। বন্ধুর সেই ছোট্ট সুযোগটা করে দিতে এই ক্লাসটি এক্ষুনি শেয়ার করতে পারো এবং তোমার বন্ধুকে জানিয়ে দিতে পারো আমাদের এই সুন্দর উদ্যোগের কথা। সো আমি দেখতে পাচ্ছি নাকিব, নীলিমা, তারপরে অনেকেই আমার কারেক্ট অ্যান্সার ইতোমধ্যে দিতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা কন্টিনিউয়াসলি আমাদের এখানে কমেন্টে প্রশ্নের উত্তর জানিয়ে দিয়েছে। শয়তানের খাম্বা জানিয়েছে 1। আই ডোন্ট নো, আমাদের আয়মান কয়েকদিন আগে একটা সুন্দর ক্লাস নিয়েছিল, সেটা হচ্ছে ডিজিটাল ফেসবুক ওরিয়েন্টেশন। একটা কথা বলেছিল যে যারা এখনো ফেসবুকে নিজের আসল নামের জায়গায় অন্যান্য নাম ইউজ করো, তোমাদের ভবিষ্যতে দেখবে মানুষ তোমাদেরকে নিয়ে অনেক হাসাহাসি করবে। তো যাদের এই জাতীয় নাম আছে, অপরাজিতা, তারপরে নাইটমেয়ার কিং, সো এই জাতীয় অ্যাঞ্জেল কিং, এই নামগুলো থেকে বের হয়ে আসে। নিজের বাবা মা দেওয়ার নামটা সবাই ফেসবুকে রাখো, এটা খুব অ্যাপ্রিসিয়েট করা যায়। যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো 1, তোমাদের অ্যান্সার ঠিক হয়েছে। কারণ দেখো 2 আর 3 এর ডিফারেন্স কত? 1। অবশ্যই এটা আমরা বুঝি। এখন লক্ষ্য করে দেখো, ফেরাস সালফেট এর আয়রন কয়টা? একটাই। তাহলে একটা আয়রনের জন্য চেঞ্জ 1। অফকোর্স ফেরাস সালফেটের যদি আয়রন একটাই, তাহলে ফেরাস সালফেটের তুল্য সংখ্যাও হবে 1। তাহলে মনে রাখেন, ফেরাস সালফেট যখন বিজারক হিসাবে কাজ করছে তখন তার তুল্য সংখ্যা হচ্ছে 1। তাহলে তুল্য সংখ্যার সংজ্ঞা কি? একটা বিক্রিয়ায় পূর্বে এবং পরে, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যবর্তী জারণ সংখ্যার যে পরিবর্তন হয় সেইটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। তাহলে একটা বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যবর্তী জারণ সংখ্যার যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। তোমাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন হবে, ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কি আজীবনকাল সেম থাকবে নাকি চেঞ্জ হতে পারে? মানে দুনিয়ার সব বিক্রিয়ার জন্য কি ফেরাস সালফেটের তুল্য সংখ্যা 1 হবে নাকি কখনো 1, কখনো 2, কখনো 3 হতে পারে? আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আমি দেখতে চাই কয়জন এটা গেস করতে পারো। ফেরাস সালফেটের তুল্য সংখ্যা এটা কি কনস্ট্যান্ট নাকি পরিবর্তনশীল? আমাকে কমেন্ট করে জানাও। এবং যতক্ষণ যাবত তোমরা কমেন্ট করছো ততক্ষণ পর্যন্ত আমরা আস্তে আস্তে এই অঙ্কটি সলভ করার দিকে এগিয়ে যাই। আমরা অলরেডি অনেক কিছু বের করে ফেলেছি, এখন আমরা মান বসাবো। লক্ষ্য করে দেখো, পটাশিয়াম ডাইক্রোমেটের ঘনমাত্রা 0.033, তার আয়তন দেওয়া আছে 61.33। এটা সেন্টিমিটার কিউবে আছে, এটাকে লিটারে নিতে হবে। সব সময় মনে রাখবে, সব সেন্টিমিটার কিউব, সব মিলিলিটারকে লিটারে নিতে হয়। লিটারে নেওয়ার জন্য আমি 1000 দিয়ে ভাগ করেছি। এই 1000 দিয়ে ভাগ না করার কারণে অসংখ্য মানুষের অঙ্ক ভর্তি পরীক্ষায় ভুল যায়, তাই 1000 দিয়ে ভাগ করাটা মাস্ট। পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে 6 আর এখানে হচ্ছে 47.65 ডিভাইডেড বাই 1000। ঘনমাত্রাটাই আমরা বের করতে চাই, তাহলে এস এর জায়গায় এস লিখে রাখলাম আর তুল্য সংখ্যাটা হচ্ছে 1। তাহলে দেখো আমরা ডান বামে 1000 কেটে দিতে পারি। এস এর ভ্যালু বের করে ফেলো। তাহলে এস এর ভ্যালু হচ্ছে 0.033 ইন্টু 61.33 ইন্টু 6 ডিভাইডেড বাই 47.65। আমি আশা করব তোমাদের মধ্যে কোনো এক সুবোধ বালক খুব সুন্দরভাবে এই প্রশ্নের উত্তর এক্ষুনি বের করে ফেলতে পারবে এবং আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে সবার আগে আমাদের এখানটাতে কারেক্ট অ্যান্সারটা করতে পারো। সো
আমরা আমাদের প্রথম প্রবলেমটা সলভ করে ফেলেছি এবং দেখতে চাই তোমাদের মধ্যে কতজন কারেক্ট অ্যান্সারটি দিতে পেরেছো। ইয়েস, আমি লক্ষ্য করছি এই মুহূর্তে আমাদের সাথে আওয়ান অফ ইয়েস ক্লাসটিতে জয়েন করেছে। ওকে, ভেরি নাইস। 0.127 অ্যান্সার দিচ্ছে আদনান। আমার মনে হয় আদনান তোমার অ্যান্সারটা ভুল হয়েছে। স্মৃতি শোভার অ্যান্সারটা কারেক্ট হয়েছে। রিয়াদ লাইফস্টার, তার অ্যান্সারটা কারেক্ট হয়েছে। আরিশা ইসলাম, তোমার অ্যান্সারটা কারেক্ট হয়েছে। অনেকেই কিন্তু 1000 দিয়ে ভাগ করাটা ভুলে যাচ্ছ। যাদের 1000 দিয়ে ভাগ হবে না, এই জিনিসটা কিন্তু খুব খারাপ, তাদের ভুল হয়ে যাওয়ার চান্স বেশি। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে 0.255 মোলার বা 0.254 মোলার। যাদের এটা কাছাকাছি এসেছে তাদের অ্যান্সার কারেক্ট হয়েছে। 0.255 or 254 যাদের অ্যান্সার হয়েছে, কনগ্রাচুলেশন, কারেক্ট অ্যান্সার। তো আমরা দেখলাম বইয়ের একটা বিশাল অঙ্ক কিভাবে 3 লাইনে করে ফেলা যায়। তাহলে এই 3 লাইনে অঙ্ক করতে শেখাটা আসলে একটু টাফ, কারণ এখানে তুল্য সংখ্যার কনসেপ্টটাকে কাজে লাগাতে হয়। এই কনসেপ্টটা তাই প্রথমে মাথায় ঢুকাতে হবে। তাই আমরা এখন কিছুক্ষণ অঙ্ক না করে বিভিন্ন জিনিসের তুল্য সংখ্যা বের করা শিখবো, যাতে করে তুল্য সংখ্যা জিনিসটা ক্লিয়ার হয়। এরপরে তুমি যে কোনো ম্যাথ করে ফেলতে পারো। তো প্রথমে আমরা কয়েকটা স্পেশাল রাসায়নিক পদার্থের তুল্য সংখ্যা বের করা শিখব। তো আমরা প্রথমেই লিস্ট করে ফেলি একটা, এবং এই লিস্টটা করতে করতে আপনারা আরেকবার যারা এখনো ক্লাসটাকে শেয়ার করেননি শেয়ার করে ফেলতে পারেন। যত বেশি শেয়ার করবে আমাদের এই বাংলাদেশের সবচেয়ে বড় ক্লাসরুমটা আরো বেশি বড় হতে থাকবে। আমরা এখন লক্ষ্য করি, আমরা অলরেডি বের করেছি K2Cr2O7, তার তুল্য সংখ্যা 6। ফেরাস সালফেট, এর তুল্য সংখ্যা 1। এবার আমরা দেখতে চাই KMnO4, এর তুল্য সংখ্যা কত হবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আমি নিজে করে দিব না, তোমাদেরকে গেস করতে বলবো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিক পরিবেশে বিক্রিয়া করে তৈরি করে ম্যাঙ্গানিজ সালফেট। ধরো এখানে পটাশিয়ামের জারণ মান +7, এখানে পটাশিয়ামের জারণ মান +2। তোমরাই হিসাব করে বলে দাও পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা কত হবে। বিক্রিয়ার আগে ম্যাঙ্গানিজের জারণ মান +7, বিক্রিয়ার পরে তার জারণ মান হয়ে গেছে +2। আমাকে বলতেও হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা কত। আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করে যাচ্ছি। তো আমি দেখতে চাই তোমাদের মধ্যে কতজন এই জিনিসটার কারেক্ট গেস করতে পারো। রিমেম্বার, অঙ্ক করাটা খুব সহজ, এই অঙ্ক সবাই করতে পারবে তুল্য সংখ্যা বের করতে পারলে। আর তুল্য সংখ্যা ভুল করলে কোনো অঙ্কই করা যাবে না। সো প্লিজ সবাই লিখো। যাদের মাথার উপর দিয়ে যাচ্ছে কমেন্ট করছো তাদের জন্য বলছি, তোমরা হয়তো প্রথম ক্লাসটি করনি, যাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে তারা অবশ্যই আমাদের এই ক্লাসটা শেষ হওয়ার পর প্রথম ক্লাসটা একবার করবে, তাহলে আর একটু ক্লিয়ার হবে। কারেক্ট অ্যান্সার আসা শুরু করেছে হৃদয় সরকার, মুতাসিমা মারুফ, আরিচ আফ্রিদি, নূর হোসেন নাইম, সায়েম আবিদ, রিয়াদ, তারপরে বাপ্পি, জান্নাতুল মাওয়া, সেলিম আহমেদ, পাপ্পু, মাসুদ আহমেদ, অপু, সুমাইয়া আগের ক্লাসে ছিল, ফাহিম, অনিমা, মারুফ, তারপরে মিম, নিশাদ কাব্য, ফারদিন ইসলাম। ইয়েস, তোমাদের অ্যান্সার কারেক্ট হয়েছে। একজন লিখেছে ডান বাম বিয়োগ করলে তুল্য সংখ্যা পাওয়া যায়। ইয়েস, ব্যাপারটা মোটামুটি সেরকমই। আগের এবং পরের জারণ মানের ডিফারেন্সটাই হচ্ছে তুল্য সংখ্যা। তবে তুল্য সংখ্যা কোনো প্লাস মাইনাস নেই। যারা প্লাস মাইনাস সহ কমেন্ট করছো এই চিহ্নটা দেওয়ার দরকার নেই। তুল্য সংখ্যা একটা সংখ্যা, এর প্লাস মাইনাস থাকবে না। ওকে, তাহলে KMnO4 এরটা হচ্ছে 5। এবার আমরা আরেকটু কঠিনে যাই। H2C2O4 অক্সালিক অ্যাসিড। H2C2O4 অক্সালিক অ্যাসিড, H2C2O4 এইটা যারা বের করতে পারবে আমি তাদেরকে অনেক ভালোভাবে বলতে পারবো যে তারা তুল্য সংখ্যা জিনিসটা 100% বুঝতে পেরেছে। এটা যারা বের করতে পারবে। K2C2O4 এটা চেঞ্জ হয়ে যায় কার্বন ডাই অক্সাইড। এখানে কার্বনের চার্জ হচ্ছে +3, এখানে কার্বনের চার্জ হচ্ছে +4। বলতে হবে H2C2O4 এর তুল্য সংখ্যা কত। H2C2O4 এর তুল্য সংখ্যা কত হবে এটা আমাদেরকে কমেন্টে জানাতে হবে। এন্ড এইটা যে ধরতে পারবে তার তুল্য সংখ্যার নলেজ খুব ভালো হয়ে যাবে, তার তুল্য সংখ্যার নলেজ খুবই ভালো হয়ে যাবে।
আর আরেকটা ব্যাপার হচ্ছে, প্রথমে নলেজটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এই অঙ্ক বারবার করতে করতে প্রত্যেকটা জিনিসের তুল্য সংখ্যা আসলে সবারই একটু একটু মুখস্থ হয়ে যায়। সো পরবর্তীতে দেখবে এটা তোমার আয়ত্তে চলে আসবে। তার আগ পর্যন্ত আমরা কষ্ট করে একটু বেসিকটা বুঝি, আর বেসিক যারা বুঝে তারাই সত্যিকার অর্থে ভালো জায়গায় চান্স পাবা। উৎস বড়ুয়া কারেক্ট অ্যান্সার, এস কে সরকার কারেক্ট অ্যান্সার, আশিক, নাইম ইসলাম নাইম, এসআই শোভন, নুসরত তাবাসসুম, বাপ্পি, রিমা, সঞ্জিতা তাসরিন মিম, রিয়াদ, এবং আমি এতক্ষণ পর্যন্ত যাদের নাম বললাম তাদেরকে অনেক ধন্যবাদ তাদের কারেক্ট অ্যান্সারের জন্য। যারা অ্যান্সার লিখেছ এক, তাদের অ্যান্সারটা কিন্তু ভুল হয়েছে, এক কারেক্ট অ্যান্সার না। কেন তাকিয়ে দেখো। তুমি এক চিন্তা করেছো 4 থেকে 3 বিয়োগ দিলে 1 হয়, বাট ব্যাপারটা তো এত সহজ ছিল না। খালি এই পার্থক্য দেখলেই তো হবে না, কার্বনের সংখ্যাও তো দেখতে হবে। তোমাকে তো কার্বন ডাই অক্সাইডের তুল্য সংখ্যা বের করতে বলে নাই। কার্বন ডাই অক্সাইডে কার্বন হচ্ছে একটা, কিন্তু তোমাকে তো বের করতে বলেছে অক্সালিক অ্যাসিডের। অক্সালিক অ্যাসিডে কার্বন আছে 2টা, একটা কার্বনের জন্য চেঞ্জ হচ্ছে মাত্র 1, তাহলে 2টা কার্বনের জন্য চেঞ্জ হচ্ছে 2। মনে করে দেখো, এই 3 থেকে যে 4 হয় এটা তো চেঞ্জটা একটা কার্বনের জন্য, এই একটা কার্বনের জন্য চেঞ্জ হচ্ছে 1, তাহলে 2টা কার্বনের জন্য চেঞ্জ হচ্ছে 2, তাহলে এখানে অ্যানসারটা বসবে 2, এখানে অ্যানসারটা হবে 2। এবং এইটা যারা কারেক্টলি গেস করতে পারছো তাদেরকে আমি এখন বলতে চাই আরেকটা বড় টার্গেট, এটা বের করাটা আরেকটু কঠিন। Na2S2O4 Na2S2O3 এইটার তুল্য সংখ্যা এখন আমরা বের করব। আমি ক্লু দিয়ে দিই, Na2S2O3 এটা জারণ বিজারণের অঙ্কে অনেক আসবে, সোডিয়াম থায়োসালফেট। সো এটা চেঞ্জ হয়ে হয় Na2S4O6। মজার ব্যাপার হচ্ছে এখানে সালফারের জারণ মান +2, এখানে সালফারের জারণ মান +2.5। আমাকে জানাতে হবে সোডিয়াম থায়োসালফেটের তুল্য সংখ্যা কত। সোডিয়াম থায়োসালফেটের তুল্য সংখ্যা কত? দিস ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট ইকুইভ্যালেন্ট নাম্বার, এবং এটা মানুষজন মুখস্থ করে দেখে পার পেয়ে যায়, বাট বুঝে কম মানুষই। আগে থেকে সোডিয়াম Na2S2O3, পরে হয়েছে S4O6, এই চেঞ্জটা হয় 2 থেকে 2.5। তো দেখি কয়জন বান্দা আমাদের এই জিনিসটা কারেক্টলি গেস করতে পেরেছে। এবং আমি একটু অনুরোধ করব, তোমাদের অনেক বন্ধু বান্ধব এখন হয়তো ক্লাসটার কথা জানে না, তাদের কাছে কাজটা পৌঁছে দেওয়ার জন্য তোমরা এক্ষুনি ভিডিওটাকে শেয়ার করে ফেলবে, যাতে করে অনেক বন্ধু আমাদের সাথে এই ক্লাসটাতে অংশ নিতে পারে। আমি দেখতে পাচ্ছি সালমান আমাদের সাথে এই মুহূর্তে ক্লাসে জয়েন করেছে। সো অ্যান্সার আসা শুরু করেছে। কৌশিক হায়দার 1 বলছে, মারুফ 1 বলছে, নীরবের অ্যান্সার কারেক্ট হয়েছে। আশিক আহমেদ নকিব, তার অ্যান্সারটা সে হয়তো অনেক পুরনো একটা অ্যান্সার এই মুহূর্তে দেওয়ার চেষ্টা করেছে। আমি তোমাদের অ্যান্সার করার জন্য কিছুক্ষণ সময় দিতে চাই, কারণ এই অ্যান্সারটা সবাই নিজ থেকে করবে, এই আশাবাদটা আমি ব্যক্ত করি। কারণ যারা এই জিনিসটা আমাকে কারেক্ট অ্যান্সার বলতে পারবে, আমি মানে 100% শিওর হয়ে যাবে যে তোমরা তুল্য সংখ্যা জিনিসটা নিয়ে আর কোনো সমস্যা নেই। বিকজ এক সময় এসে হয়তো তুমি মুখস্থ করবে, বাট মুখস্থ করার আগে তুল্য সংখ্যাগুলো একটু বেসিকটা বোঝা উচিত। তুল্য সংখ্যা হচ্ছে আদি এবং পরবর্তী অবস্থার মধ্যবর্তী যে ডিফারেন্সটা। আমি তোমাদের কমেন্টগুলোকে আবারও একটু পড়ে নিতে চাই। ইয়েস, কৌশিক হায়দার, সেলিম আহমেদ, রিমা, আসিফ ইসলামের অ্যান্সার এসেছে 8। 8 কারো তুল্য সংখ্যা হওয়া পসিবল না, এতগুলো ইলেকট্রনের আদান প্রদান হয় না। মনিরুজ্জামান পিয়াস জানিয়েছে 1, সুমাইয়া তানজিয়া বলছে 2, একজন বলছে 6। আচ্ছা, আমি এখন ব্যাখ্যা করি কত হবে তুল্য সংখ্যা। তাকিয়ে দেখো, 2 আর 2.5 এর পার্থক্য কত? 2 আর 2.5 এর পার্থক্য হচ্ছে 0.5। 2 আর 2.5 এর পার্থক্য হচ্ছে 0.5। এখন তাকিয়ে দেখো, সোডিয়াম থায়োসালফেটের তুল্য সংখ্যা চাওয়া হয়েছে। এখানে সালফার কয়টা আছে? কেন সালফার ইম্পর্টেন্ট? কারণ সালফারের জারণ মানের পরিবর্তনের কারণেই তুল্য সংখ্যা বের করছি আমরা, তাই সালফারের সংখ্যা দেখতে হবে। সালফারের সংখ্যা কত আছে? 2। 2 থাকাতে এই জিনিসটাকে 2 দিয়ে গুণ করলে আসে 1, তাহলে এইটার অ্যান্সার হবে 1। 2 দিয়ে গুণ করলে এটার অ্যান্সার আসে 1, তাহলে সোডিয়াম থায়োসালফেটের তুল্য সংখ্যা হবে 1। এইটা যারা বুঝতে পেরেছো এবং কারেক্ট অ্যান্সার করেছো তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা অলরেডি
গেমের অন্য লেভেলে পৌঁছে গেছেন। এই মুহূর্তে আপনাদেরকে একদম হায়ার স্টেজে উঠিয়ে দেওয়া হয়েছে। আমরা আরো কিছু করি, আসেন, কারণ এই চার্টটা ভবিষ্যতে তোমাদের অনেক কাজে লাগবে। কিছু কমন H2O2, H2S এগুলার ক্ষেত্রে তুল্য সংখ্যা কত হবে? তো প্রথমে আমরা H2O2 টা করি। H2O2 এটা বিক্রিয়ার পরে হয়ে যায় শুধুমাত্র O2। এখানে অক্সিজেনের জারণ মান হচ্ছে -1, এখানে হচ্ছে -2। তাহলে বলো H2O2 এর তুল্য সংখ্যা কত? H2O2 হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড, তার জারণ মান আগে থেকে -1 পরে হয় -2। তাহলে এই দুটো ডিফারেন্স থেকে আমাকে বলো H2O2 এর তুল্য সংখ্যা কত। আমি দেখি কতজন গুণবান স্টুডেন্ট রয়েছে যারা আমাদের সাথে কাছে কন্টিনিউয়াসলি কারেক্ট অ্যান্সার দিতে পারছে। আমি আসলে এই মুহূর্তে অনেকটাই হারিয়ে যাচ্ছি তোমাদের কমেন্টের মাঝখানে, কারণ তোমরা আগের প্রশ্ন এবং নতুন প্রশ্ন সবগুলো কারেক্ট অ্যান্সার দেওয়ার একসাথে চেষ্টা করছো। যারা বুঝো নাই জাস্ট ওয়েট করো, কারণ আমি অনেকগুলো এক্সাম্পল করব। তুমি একটা এক্সাম্পল ভালো মতন বুঝলেই সবগুলো বুঝে যাবে। আর কন্টিনিউয়াসলি কিন্তু খাতায় নোট নিতে হবে, কারণ এই ক্লাসটা তুমি আরেকবার বসে দেখবে 1 ঘন্টা জুড়ে, এটা কিন্তু অনেক লেন্দি একটা প্রসেস হয়ে যাবে। তাই খাতায় কন্টিনিউয়াসলি নোট করে নিতে হবে। একজন বলেছে 0 হবে, একজন বলেছে 2 হবে, একজন বলেছে বুঝি নাই, একজন 0। আচ্ছা, আদনানের অ্যান্সার কারেক্ট হয়েছে, জান্নাতুল মাওয়ার অ্যান্সার কারেক্ট হয়েছে, ইমার অ্যান্সার কারেক্ট হয়েছে, উজ্জয়িনী চক্রবর্তীর অ্যান্সার কারেক্ট হয়েছে, নীরবের অ্যান্সার কারেক্ট হয়েছে। দেখো, যারা বুঝো নাই, না বুঝার কিছু নাই, তাকিয়ে দেখো। আমরা অক্সিজেনের জারণ মান দেখলাম -2, আর এখানে আচ্ছা একটা ছোট জিনিস ভুল হয়েছে ইনফরমেশন দেওয়াতে। এটার অক্সিজেনের চার্জ কিন্তু -2 না, এখানে চার্জ হচ্ছে 0, কারণ এখানে অক্সিজেন তো অণু আকারে রয়ে আছে। তো -2 আর এখানে চার্জ হচ্ছে 0, বাট এতে আমাদের অ্যান্সার খুব একটা চেঞ্জ হবে না। এখানে চার্জ হচ্ছে -1 আর এখানে হচ্ছে 0। তাকে দেখো এই পরিবর্তনটা কত? পরিবর্তনটা হচ্ছে 1, পরিবর্তনটা হচ্ছে 1। তাহলে প্রথম কাজ কি? ডান বামে তার জারণ মানের পরিবর্তন দেখতে হবে। পরিবর্তন হচ্ছে 1। কার জারণ মানের পরিবর্তন দেখলাম? অক্সিজেনের। তাকিয়ে দেখো এই জায়গাটাতে বিক্রিয়কটাতে অক্সিজেন কয়টা আছে? অ্যান্সার হচ্ছে 2টা অক্সিজেন আছে। তাহলে জারণ মানের পরিবর্তন কত? 1। অক্সিজেন আছে কত? 2। তাহলে 2 × 1 2, এটা হচ্ছে তার তুল্য সংখ্যা। তাহলে তুল্য সংখ্যা হচ্ছে ডান আর বাম বিক্রিয়ক এবং উৎপাদের জারণ মানের পরিবর্তনকে পরমাণুর সংখ্যা দিয়ে গুণ করতে হবে। কোন পরমাণু? যার জারণ মান বের করলা সেই পরমাণুর সংখ্যা দিয়ে গুণ করতে হবে। আমরা এখানে অক্সিজেনের জারণ মানের পার্থক্য দিয়ে চিন্তা করেছি, তাই অক্সিজেনের সংখ্যা 2 দিয়ে আমরা এখানে গুণ করে 2 বের করেছি। যদি এটা না বুঝে থাকো, আমরা আরো একটা এক্সাম্পল করব যেটাও দেখতে এটার মতন। তাহলে এটা হচ্ছে 2 হাইড্রোজেন সালফাইড। এটা আমরা এখন একটু বের করব। এটা আমি বলে দিব না, আপনারা করবেন। হাইড্রোজেন সালফাইড, বাম থেকে ডানে গেলাম, হাইড্রোজেন সালফাইড হয়ে যায় সালফার। এখানে সালফারের চার্জ হচ্ছে -2 আর এখানে সালফারের চার্জ হচ্ছে 0। বলো হাইড্রোজেন সালফাইডের চার্জ কত? এখানে সালফারের চার্জ -2 থেকে পরবর্তীতে 0 হয়ে যায়। তো আমাকে কমেন্টে জানাও হাইড্রোজেন সালফাইডের তুল্য সংখ্যা কত। আমি কন্টিনিউয়াসলি তোমাদের কমেন্টের বন্যাই মোটামুটি বলতে হয় যে 250 স্টুডেন্ট মিলে এত হাজার হাজার কমেন্ট করে যাচ্ছে। আমি চেষ্টা করব এবং তোমাদেরকে কন্টিনিউয়াসলি অনুরোধ করব, যারা ক্লাসটিকে শেয়ার করোনি প্লিজ 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 ডু শেয়ার দ্য ক্লাস। কারণ তোমার শেয়ারের কারণে এটা হয়তো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের এমন একটা স্টুডেন্টের কাছে পৌঁছে যাবে যে হয়তো কোনোদিন ঢাকা শহরে এসে ভর্তি কোচিং করার সৌভাগ্য হবে না, বা তার সেই আর্থিক সামর্থ্যটা নেই। তুমি যদি তার পর্যন্ত এই ভিডিওটা শেয়ার করে পৌঁছে দিতে পারো, তুমি আসলে বাংলাদেশের মানুষের শিক্ষা ব্যবস্থাটাকে অনেক দূর এগিয়ে দিচ্ছ। তো আই হোপ ইউ উইল শেয়ার। ওকে, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সবার অ্যান্সার কারেক্ট হচ্ছে। মরিয়ম মুনিয়া, নিশাদ কাব্য, অনিক, আমার কথা আমি, মারুফ, মুন্না, বাপ্পি, নূর হোসেন আফ্রিদি, পলক তাবাসসুম, সবার অ্যান্সার কারেক্ট এবং অ্যান্সারটা হচ্ছে 2। কেন? লক্ষ্য করো, -2 থেকে এখানে চেঞ্জ হয়ে গেল 0। তাহলে পরিবর্তনটা হচ্ছে 2। এখন কার পরিবর্তন দেখলাম? সালফারের পরিবর্তন দেখলাম। সালফার এখানে আছে কয়টা? একটা। তাহলে 2 কে 1 দিয়ে গুণ করলে 1 আসে, 2 আসে। সো হাইড্রোজেন সালফাইডের তুল্য সংখ্যা হচ্ছে 2। এবার আমরা আমাদের লাস্ট তুল্য সংখ্যা বের করা শিখব, এবং এটা হচ্ছে এখন পর্যন্ত যতগুলো আছে তার মধ্যে দি হাইয়েস্ট লেভেল। এটা হচ্ছে আয়রন অক্সালেট বা ফেরাস
অক্সালেটের তুল্য সংখ্যা। এইটা আমি একটু হিন্টস দিব। আপনাদের মধ্যে যদি 1-2 জন অসামান্য জিনিয়াস বসে থাকেন যে বুয়েটে শিওর চান্স পাবেন, সে এটা বের করতে পারবে। এবং আমি দেখতে চাই এরকম কয়জন আমাদের এই লাইভ ক্লাসে এই মুহূর্তে আসো, যারা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি বুয়েট, ঢাকা ভার্সিটির মতো ভালো জায়গাগুলোতে চান্স পাবে। কারণ এইটা বেশ টাফ। Fe(C2O4) এটা একটু করিয়ে দিই। এই আয়রনের এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে দুইটা অংশই কাজ করতে পারে, আয়রনও পারে ওইটাও পারে। এখানে লক্ষ্য করো, আমরা খালি সালফার নিয়ে চিন্তা করেছি, হাইড্রোজেন নিয়ে মাথা ব্যথা করি নাই, বাট এখানে দুইটা অংশই আসলে বিজারক হিসেবে কাজ করতে পারে। আয়রন হয়ে যায় ফেরিক, আয়রনটা হয়ে যায় ফেরিক সালফেট, এবং অক্সালেটটা হয়ে যায় কার্বন ডাই অক্সাইড। এবার আমি একটু তুল্য সংখ্যাগুলো বের করার জন্য হিন্টস দেই। আয়রনের চার্জ এখানে +2, এখানে আয়রনের চার্জ +3, এখানে কার্বনের চার্জ হচ্ছে +3, এখানে কার্বনের চার্জ হচ্ছে +4। তোমার কথা হচ্ছে দেখি কে বের করতে পারে আয়রন অক্সালেটের তুল্য সংখ্যা কত। এইটা বেশ কঠিন। আয়রন +2 থেকে +3 হয়, কার্বন +3 থেকে +4 হয়। আপনাদের মধ্যে 2-1 জন যদি বেশ ভালো লেভেলের জিনিয়াস বসে থাকেন, সে এটা সলভ করে ফেলতে পারবেন, এবং আই ক্যান গ্যারান্টি যে এটা পারবে সেটা আর বুয়েটে চান্স হবে। জান্নাতুল মাওয়া, আই এম কোয়াইট শিওর তুমি তুল্য সংখ্যা জিনিসটা ভালোভাবে বুঝে গেছো, কারণ তোমার অ্যান্সারটা কারেক্ট হয়েছে। ওকে, থ্যাংক ইউ জান্নাতুল মাওয়া, সে সর্বপ্রথম কারেক্ট অ্যান্সারটা দিয়েছে। এখন হয়তো ওর অ্যান্সারটা দেখে অনেকে কপি করছে, তারপর আমি ধরে নিচ্ছি তোমরা কারেক্টলি পেরেছো। শোভন, কনগ্রেচুলেশন, শোভনের অ্যান্সার কারেক্ট হয়েছে। বাকিদের অ্যান্সার কিন্তু ভুল হচ্ছে, তাদের নামগুলো পড়তে চাচ্ছি না। তৌফিক বাশার শিওর না, বা তার অ্যান্সারটা যেটা দিয়েছে কারেক্ট হয়েছে। অনেকে অপশন দিয়ে দিয়ে আমাকে অ্যান্সার করছে, ভাইয়া 1, 2, 3 এতগুলো অপশন দিচ্ছে। হ্যাঁ, আর 4-5টা অপশন দিলে তো মোটামুটি কারেক্ট হবেই। কৌশিক হালদারেরটা 100% কারেক্ট হয়েছে, রাহাতেরটাও কারেক্ট হয়েছে। তো যারা কারেক্ট অ্যান্সার দিতে পেরেছো তাদেরকে বলি কিভাবে হয়েছে ঘটনাটা। এইখানে আয়রন এবং অক্সালেট দুইটা পার্টি বিজারক এবং দুইটাই অ্যাক্টিভলি কাজ করে। তাহলে প্রথমে আমরা আয়রনেরটা চিন্তা করি। আয়রন +2 থেকে কত হলো? +3। চেঞ্জ কত? 1। এখানে আয়রন আছে কয়টা? একটা। তাহলে আয়রনের জন্য তুল্য সংখ্যা পাইলাম 1। ঠিক যেমনি ভাবে আমরা ফেরাস সালফেট থেকে ফেরিক সালফেট 1 ধরেছিলাম, আয়রনের জন্য তুল্য সংখ্যা আসলে 1। এবার আয়রনকে ভুলে যাই, চিন্তা করি আয়রন আর এখানটাতে নাই। এবার অক্সালেটকে নিয়ে চিন্তা করি। অক্সালেট +3 থেকে হয়েছে +4। 3 থেকে 4 হলে চেঞ্জ কত? 1। কিন্তু মজার ব্যাপার, অক্সালেটে তো কার্বন 2টা, তাহলে 1 কে 2 দিয়ে গুণ করে কত হবে? 2। তাহলে অক্সালেট পার্টের জন্য তুল্য সংখ্যা আসে 2, আয়রনের জন্য আসে 1, এবং এরা দুইজন একসাথে কাজ করে, তাহলে যোগ করলে হয়ে যাবে 3। সো কনগ্রেচুলেশন টু দোজ ব্রিলিয়ান্ট পিপল, যারা আমি অ্যাটলিস্ট 5-6 জন পেয়েছি যারা এই আয়রন অক্সালেটের তুল্য সংখ্যা 3 বের করতে পেরেছে। এবং আমি এই মুহূর্তে একটু সরে দাঁড়াবো যাতে করে তোমরা এই বোর্ডটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বিকজ এই লিস্টটা তোমার কাছে যদি থাকে, তুমি যদি তুল্য সংখ্যা একদম বিক্রিয়া ধরে নাও বের করতে পারো, অফকোর্স আমি এনকারেজ করব তুমি জিনিসটাকে বোঝা শুরু করো, না হলে জিনিসটা মুখস্থর মতন হয়ে যাবে। তারপরও এই বোর্ডের যেই যৌগগুলো লেখা আছে তাদের তুল্য সংখ্যা যদি তুমি জানো, আমি ধারণা করতে পারবো তুমি ভর্তি পরীক্ষাতে অধিকাংশ ম্যাথের কারেক্ট অ্যান্সার দিয়ে আসতে পারবে। যেমন পটাশিয়াম ডাইক্রোমেট 6, ফেরাস সালফেট 1, পারম্যাঙ্গানেট 5, অক্সালিক অ্যাসিডের 2, সোডিয়াম থায়োসালফেটের 1, হাইড্রোজেন পারঅক্সাইডের 2, হাইড্রোজেন সালফাইডের 2 এবং আয়রন অক্সালেটের 3। আমরা কিন্তু বেশ কঠিন কতগুলো করে ফেলেছি। আমি একটু সরে দাঁড়াচ্ছি যাতে করে আপনারা এই অবস্থায় ক্লাসটির একটা সুন্দর মতন স্ক্রিনশট নিয়ে রাখেন। স্ক্রিনশট না হলে আমরা আমাদের আবার প্রবলেম ফিক্সিং এ চলে যাব। চলে আসি আমাদের প্রবলেম সলভিং পার্টে। আমি একটি প্রশ্ন লিখব, আমার সাথে সাথে আপনারা প্রশ্নটা লিখবেন এবং পড়বেন, তারপর আমরা এটাকে সলভ করা শুরু করব। সবাই আমার সাথে সাথে প্রশ্নটি লিখো, এবং এটা খুব কমন একটা এমসিকিউ, এটা এমসিকিউতে পাবাই। এটা 2-3 বিক্রিয়ার একটা অঙ্ক যেটা আমরা একবারে করে ফেলতে পারবো।
সবাইকে অনুরোধ করব প্রশ্নটি তোলার সাথে সাথে প্রশ্নটি যাতে পরেও দেখে, কারণ অঙ্কের প্রথম কাজ হচ্ছে প্রশ্ন পড়ে পুরো জিনিসটা বুঝতে পারা। আমরা জারণ বিজারণ চ্যাপ্টারের গাণিতিক সমস্যা নিয়ে আজকে আলোকপাত করছি এবং আমাদের ভর্তি পরীক্ষায় একটা বুয়েটে অ্যাটলিস্ট জারণ বিজারণ চ্যাপ্টার থেকে একটা 10 নম্বরের প্রশ্ন আসবে, এটা গ্যারান্টি দিয়ে বলা যায়। তো আজকের এই ক্লাসটি যারা ভালোভাবে করবে তাদের বুয়েট ঢাকা ভার্সিটির কেমিস্ট্রি পার্টে একটা বিশাল নাম্বার চলে আসার সম্ভাবনা থাকবে। তো আমি আশা করি সবাই মনোযোগ দিচ্ছ। আমরা মুখস্থ না করে জিনিসপত্রগুলো একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। তো প্রথমত প্রশ্নটা একটু পড়ে ফেলি। প্রশ্নটা আমরা সবাই খাতায় লিখব এবং পড়ে ফেলব, এবং একই সাথে আমি যখন বিভিন্ন স্তরে সে প্রশ্ন সংক্রান্ত অনেক কোশ্চেন করব, তোমরা কমেন্টে কিন্তু সেগুলোর অ্যান্সার করবে। যেমন অনেকক্ষণ যাবো তোমাদের কমেন্টের প্রশ্নের উত্তরগুলো দেওয়া হচ্ছে না, তো আমি আসো তোমাদের কমেন্টের বিশাল আসরে একবার ঘুরে আসি। আমি দেখতে পাচ্ছি একজন জানতে চেয়েছে, ভাইয়া আপনার হাতে কোন বই স্যারের রসায়ন বইটা ছিল? তো তোমাদের যাদের কবির স্যারের রসায়ন বইটা আছে, আমারটা হচ্ছে ওল্ড ভার্সন, অনেক আগের, যেখানে অনেক ম্যাথ প্রবলেম ছিল। কারো কাছে যদি কবির স্যারের বই থাকে ওখানে সেম ম্যাথ গুলো পাবে আই গেস। তো অনেকেই ব্লাড প্রবলেম নিয়ে একটু সমস্যা করছো। একজন জিজ্ঞেস করেছে, ভাইয়া ক্যালকুলেটর ছাড়া কিভাবে ম্যাথ করব সেইটা বলেন। আমরা এই ক্লাসটা একদম শেষের দিকে গিয়ে এই জিনিসটা আলোচনা করব যে ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব। আপাতত আমরা মেইন পড়াশোনাটাই মন দিই, তারপর আমরা ক্যালকুলেটর সহ ছাড়া এই ব্যাপারগুলো নিয়ে একটু মাথা ঘামাবো। একজন জিজ্ঞেস করেছে, ওকে আচ্ছা, আমি অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, অনেকেই যে জিনিসটা বলছে যে আমাদেরকে তাহসান, সাইফুল ইসলাম তাহসান জিজ্ঞেস করেছে, সে কক্সবাজার থেকে দেখছে আমাদের ক্লাস। থ্যাংক ইউ, আমরা বাংলাদেশের প্রান্তে পৌঁছে গিয়েছি মোটামুটি। আহমেদ রেশমি আমাদের সাথে ক্লাসে জয়েন করেছে। মারুফ আমাদেরকে জিজ্ঞেস করেছে এটা কিভাবে হবে। অনেকেই ক্লাসের ইন্টারনেট কানেকশনের কারণে হয়তো লেখাগুলো বুঝতে পারছো না। আমরা ইন্টারনেট কানেকশনটা যখন ভালো হবে তখনই হবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের কোশ্চেনটা পড়তে থাকি। একজন, ওকে, আমাদের ইন্টারনেট কানেকশনটা ঠিক হতে হতে আমরা কিন্তু মাঝে মাঝে একটু একটু গল্প করতে পারি, যে গল্পগুলো তোমার ভর্তি পরীক্ষাতে অনেক হেল্প করবে। যেমন ভর্তি পরীক্ষা সম্পর্কে একটা খুব কমন কথা বলি, আমরা 2 মিনিটের জন্য ব্লার থেকে বের হয়ে আসতে আসতে আমরা অন্তত অডিও ভালো থাকাতে একটা গল্প শুনি। যে ভর্তি পরীক্ষার সময় তুমি যখন পরীক্ষার হলে যাবা, যে তোমার যে একটা কমন প্রবলেম, সেই প্রবলেমটা হচ্ছে তোমার মাথা থেকে যা শিখে যাবা অনেক কিছু হয়তো বের হয়ে যাবে, আউট হয়ে যেতে পারে। এর কারণ হচ্ছে নার্ভাসনেস। সো আমার সময় আমি যখন বুয়েট ভর্তি পরীক্ষা দিতে যাই তখন একটা সিচুয়েশন হয়েছিল। আমি যখন বুয়েট ভর্তি পরীক্ষার সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম, ওইখানে অনেক ছেলে মেয়ে হাত পা কাঁপতেছে, তারা সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উপরে উঠতে পারে না, কারণ তারা এতখানি নার্ভাস হয়ে পড়ে। এবং যারা নার্ভাস হয়ে পড়ে, তুমি যত বেশি প্রিপারেশন নাও না কেন, তাহলে কিন্তু ভর্তি পরীক্ষায় গিয়ে ভালো রেজাল্ট করবে না। তাই আমাদেরকে নার্ভাসনেসটা কাটিয়ে উঠে ভর্তি পরীক্ষার জন্য ভালো করে প্রিপেয়ার করতে হবে। এবং নার্ভাসনেস কাটিয়ে ওঠার উপায় একটাই, তুমি অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। যার প্রিপারেশন যত ভালো হয় তার নার্ভাসনেস তত কমে আসে। সো আমি তোমাদেরকে সবসময় একটা কমন উপদেশ দিব, তোমার প্রিপারেশন যতই ভালো হোক না কেন, তোমার নার্ভের উপর একটা দক্ষতা আনার চেষ্টা করতে হবে। তো আমরা যেই প্রবলেমটা নিয়ে এখানে ডিল করছি, আমি এখন প্রবলেমটাকে একটু বুঝিয়ে দিতে চাই। আসো, এক টুকরা লোহাকে সালফিউরিক অ্যাসিডে মেশানো হয়েছে, তাহলে ফেরাস সালফেট এবং হাইড্রোজেন তৈরি হবে। সেই ফেরাস সালফেটটাকে আবার আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে পূর্ণ প্রশমিত করেছি। এখন ডিরেক্টলি জানতে চাওয়া হয়েছে এই লোহার ভর কত। আমাকে ফেরাস সালফেটের আয়তন ঘনমাত্রা দেওয়া আছে, ফেরাস সালফেটের ঘনমাত্রা এবং ফেরাস সালফেটের আয়তন আমাকে প্রশ্নে বলে দেওয়া আছে। তাহলে লক্ষ্য করে দেখো, রিঅ্যাকশন হচ্ছে দুইটা, বাট পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তথ্য থেকে আয়রনের তথ্য বের করতে হবে। তো প্রথমেই বুঝতে হবে, রিঅ্যাকশন যদি 50,000ও হয়, একদম প্রথম রিঅ্যাকশনের একজন দ্বিতীয় একদম লাস্টের রিঅ্যাকশনের একটা জিনিসের সাথে বিক্রিয়া করছে। তো আমরা অঙ্ক করার সুবিধার্থে এইভাবে লিখব,
প্রাইমারিলি আমরা পুরো জিনিসটাকে চিন্তা করব এইভাবে, দেখো KMnO4 এর সাথে কে বিক্রিয়া করে? ফেরাস সালফেট। তাহলে চিন্তা করো, ফেরাস সালফেট বিক্রিয়া করে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে। তো প্রাইমারিলি আমরা ফেরাস সালফেটের পরিমাণ বের করা শিখি। ফেরাস সালফেট বিক্রিয়া করে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে, তাহলে N * E = লিখবো N * E। ফেরাস সালফেটের ভর বের করতে চাই, কারণ আমরা আলটিমেটলি আয়রনের ভর বের করব। তাই আমরা N এর জায়গায় আমরা লিখবো W/M * E, কারণ ভর দেওয়া থাকলে মোল সংখ্যা বের করার উপায় হচ্ছে W/M। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তন ঘনমাত্রা দেওয়া আছে, তাই লিখবো SV * E। তাকিয়ে দেখো, এবার W আমরা বের করতে চাই। ফেরাস সালফেটের ভর হচ্ছে 151.85 গ্রাম। ফেরাস সালফেটের তুল্য সংখ্যা একটু আগে বের করেছি 1। KMnO4 এর ঘনমাত্রা দেওয়া আছে 0.02, তার আয়তন দেওয়া আছে 98.5। অবশ্যই 1000 দিয়ে ভাগ করতে হবে, কারণ মিলিলিটারকে লিটারে নিতে হবে। এবং KMnO4 এর তুল্য সংখ্যা 5, এটা আমরা বের করেছি। তাহলে বের করো W কত। তাহলে সবাই ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে বের করো ডাব্লিউটা কত হবে। ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে বের করবেন ডাব্লিউটা কত হবে। এবং আমি একটু লেন্দি করে অঙ্কটা করাচ্ছি, কিছুক্ষণ পরেই বুঝতে পারবে আমি তোমাদের একটা বেসিক ক্লিয়ার করার জন্য এই অঙ্কটা করাচ্ছি। এই অঙ্কটা যখন বিভিন্ন বাণিজ্যিক কোচিং সেন্টারে করানো হয়, তারা ইচ্ছা করে একটু স্মার্ট হওয়ার জন্য একটা জিনিস ভুল শিখায়। তো আমি ভুল জিনিসটা থেকে তোমাকে বের করে আনতে চাই। তো আমি প্রাইমারিলি দেখতে চাই তোমাদের মধ্যে কতজন আমাকে ডাব্লিউ এর ভ্যালুটা বের করে দিবে। আমাকে ডাব্লিউ এর ভ্যালুটা বের করে বলতে হবে। আমি অলরেডি দেখতে পাচ্ছি দিনাজপুর, নোয়াখালী, অসংখ্য অঞ্চলের মানুষজন আমাদের এই ক্লাসটাতে অংশগ্রহণ করার চেষ্টা করছে এবং তারা আছে। ওকে, একজন লিখেছে 14.96 গ্রাম। আমার মনে হয় তার অ্যান্সারটা ভুল হয়েছে। আসলে অ্যান্সারটা এত বড় আসা কখনো ভাবেই উচিত না। আমি নিজেও অ্যান্সারটা বের করি, তোমাদেরকেও বের করার জন্য কিছুক্ষণ সময় দিই। এবং আমার অ্যান্সারটা এসেছে 1.495 গ্রাম। আমি একটু জানতে চাই কতজনের এই সেম অ্যান্সারটা এসেছে। 1.495 গ্রাম, এই অ্যান্সারটা কতজনের এসেছে? 1.495। ইয়েস, আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি 1.499। উৎস বড়ুয়ার এসেছে, আদিব আক্তিয়ারের এসেছে, আদনানের এসেছে, জিন্নুর রহমানের এসেছে। থ্যাংক ইউ ভেরি মাচ যাদের অ্যান্সারটা কারেক্ট আসছে। ইয়েস, ওকে, যাদের 1.495 এসেছে মনে রাখবেন এইটাই কিন্তু কারেক্ট অ্যান্সার না, কারণ এই ডাব্লিউটা বের হয়েছে ফেরাস সালফেটের। এই ডাব্লিউটা বের হয়েছে ফেরাস সালফেটের, এবং ফেরাস সালফেট ব্যবহার করে আমরা অঙ্কটা করেছি। তুল্য সংখ্যাও বসিয়েছি ফেরাস সালফেটের তুল্য সংখ্যা, আমি তুল্য সংখ্যাও বসিয়েছি ফেরাস সালফেটের তুল্য সংখ্যা। এই অঙ্কটার অ্যান্সার এসেছে ফেরাস সালফেটের জন্য। এইবার আমরা কারেক্ট অ্যান্সারটা কিভাবে পাবো? আমাদের তো শুধু আয়রনের পরিমাণটা বের করতে হবে। তাকিয়ে দেখো, ফেরাস সালফেটের মধ্যে আয়রন কতটুকু থাকে? 151.85, আর এটা হচ্ছে 55.85। তাহলে আমরা বলতে পারি 151.85 গ্রামে থাকে 55.85 গ্রাম। তাহলে 1 গ্রামে থাকে 55.85 ডিভাইডেড বাই 151.85 গ্রাম। এবং আমরা 1.49 এ পেয়েছি, 1.495 গ্রামে পেয়েছি। তাকিয়ে দেখো, 55.85 1.49 ডিভাইডেড বাই 151.85। তাহলে এভাবে ঐকিক নিয়ম করে আমরা এটা বের করতে মোটামুটি চলে আসবে 0.552 গ্রামের মতন একটা অ্যান্সার আসবে। 0.552 গ্রাম, এবং আমাদের অ্যান্সারটা মিলে গেছে। সো আমি একটু লেন্দি করলাম, এই সেকেন্ড পার্টটা না করে অঙ্কটা করা সম্ভব, বা সেটা শিখানোর আগে আগে সেকেন্ড পার্টটা করে দেখাতে হবে কেন অঙ্কটা এইভাবে করলে মিলে। ইয়েস, আমি লক্ষ্য করেছি, আমি ইতিমধ্যে অসংখ্য মানুষের কারেক্ট অ্যান্সারটা দেখতে পাচ্ছি। আমাদের
কিছুক্ষণের জন্য ইন্টারনেট কানেকশনটা একটু ব্যাঘাত ঘটেছিল, আমরা আবার কানেকশনটা ফেরত আনতে সক্ষম হয়েছি। আমি আন্তরিকভাবে দুঃখিত, কিছুক্ষণের জন্য আমাদের ইন্টারনেট কানেকশনের প্রবলেম ছিল, আমরা আবার ফেরত এসেছি। লক্ষ্য করে দেখো আমরা অ্যান্সারটা বের করে ফেলেছি 0.552 গ্রাম। এবার লক্ষ্য করে দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস বোঝাই, এই পার্টটুকু না করেও এই ম্যাথটা সলভ করে ফেলা সম্ভব ছিল। এই ঐকিক নিয়মের পার্টটা স্কিপ করা যায় কিভাবে, আমি একটু খুব সহজ একটা উপায় বলি। এই যে ম্যাথটা করেছি, ফেরাস সালফেটের মলিকুলার ওয়েট 151.85, এইটা না বসায়া তুমি যদি এখানে আয়রনের মলিকুলার ওয়েট লেখো 55.85 গ্রাম, তুমি যদি এখানে ফেরাস সালফেটের মলিকুলার ওয়েট না বসে আয়রনের ওয়েটটা বসাও 55.85 গ্রাম, তাহলে ক্যালকুলেশন করলে এখানে অ্যান্সার চলে আসবে 0.552 গ্রাম, এবং তখন সেটা ডিরেক্টলি আয়রনের চলে আসবে। এবং অসংখ্য কোচিং সেন্টার এইভাবেই করিয়ে থাকে, তুমি উপরে আর মানুষজন ফেরাস সালফেটটা লিখে না, সে লেখা আয়রন এবং লিখে এইভাবে অঙ্কটা করানো হয়। তুমি যদি এইভাবে অঙ্কটা করো, অঙ্কটাতে একটা ফান্ডামেন্টাল ভুল থাকে, একটা বেসিকের ভুল থাকে, সেটা হচ্ছে তুমি মনে করতে শিখো আয়রনের তুল্য সংখ্যা হচ্ছে 1। আয়রনের তুল্য সংখ্যা আসলে 1 না, তুল্য সংখ্যা 1 হচ্ছে ফেরাস সালফেটের। ফেরাস সালফেট আর আয়রন কোনোদিনও সেম জিনিস না। তাই আমি প্রথমে ঐকিক নিয়ম দিয়ে করিয়ে দেখাইছি অঙ্কটা, এরপর তুমি যদি চাও তুমি এইভাবে অঙ্কটা করলেও পরীক্ষার হলে মিলবে এবং কেউ কেটে দিবে না। বাট আমি তোমাদেরকে বলতে চাই, আয়রনের তুল্য সংখ্যা কিন্তু 1 না। এখানে আয়রনের মলিকুলার ওয়েট বসালে ডিরেক্টলি আয়রনের জন্য অ্যান্সারটা পাওয়া যায়। এটা অঙ্কের জন্য একটা শর্টকাট, এবং শর্টকাটটা খুব একটা হেলদি না। তাই আমি তোমাদেরকে একটু সাবধান করে দিতে চাই, তুল্য সংখ্যা কিন্তু পড়াশোনা হয়েছে ফেরাস সালফেটের জন্য, তাই আমি সবসময় প্রেফার করি এখানে ফেরাস সালফেট দিয়ে অঙ্কটা করানোর জন্য। এবং তুমি যদি এখানে মলিকুলার ওয়েটের জায়গায় ফেরাস সালফেট না বসে আয়রন বসো, তাহলে হয়তো এক স্টেপ স্কিপ করে অ্যান্সারটাতে পৌঁছে যাবে। আই হোপ তোমরা দুইটা ছোট্ট জিনিসের ডিফারেন্স বুঝতে পেরেছো। এবার তোমাদের জন্য একটা ছোট্ট এমসিকিউ পরীক্ষা নিব, এবং সেটাও এই অঙ্কের উপর ভিত্তি করে। ফেরাস সালফেট আর KMnO4 বিক্রিয়া করছে, বিক্রিয়া করে ফেরিক সালফেট তৈরি করলো, বিক্রিয়া করে ফেরিক সালফেট তৈরি করলো, আর আয়রন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফেরাস সালফেট তৈরি করলো। আমার প্রশ্ন হচ্ছে তুল্য সংখ্যা কত, আয়রনের তুল্য সংখ্যা কত আর ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত। আমি তুল্য সংখ্যা নিয়ে তুমি বারবার জোর দিচ্ছি, তো আমি তোমাদেরকে জানতে চাই এই বিক্রিয়াতে যেই এই ম্যাথে যে দুইটি বিক্রিয়া ব্যবহৃত হয়েছে তাদের তুল্য সংখ্যা কত, আয়রনেরটা কত আর ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত। তোমরা সবাই আমাকে কমেন্টে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করো, আয়রনের তুল্য সংখ্যা কত হবে এবং ফেরাস সালফেটের তুল্য সংখ্যাটা কত হবে। আমাকে এক্ষুনি কমেন্টে জানানোর চেষ্টা করো। ওকে, প্রশ্নটা হচ্ছে এই বিক্রিয়াতে এই ম্যাথে যে দুইটা বিক্রিয়া ঘটেছে, এই দুইটা বিক্রিয়ার আয়রন আর ফেরাস সালফেট এদের তুল্য সংখ্যা কত। তো আমি দুইটা বিক্রিয়াও লিখে দিয়েছি, এটা একটা বিক্রিয়া, এটা একটা বিক্রিয়া। জানাতে হবে আয়রনের তুল্য সংখ্যা কত এবং ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত। এবং অবশ্যই বলতে হবে প্রবলেমটা একটা বেশ বড় সড়ো প্রবলেমই। তো আমি অপেক্ষা করছি তোমাদের উত্তরের জন্য। কিছুক্ষণ ওয়েট করলেই হয়তো তোমাদের ইন্টারনেটের কানেকশনের স্ক্রিনটা পরিষ্কার হয়ে যাবে। তো ধৈর্য ধরে একটু অপেক্ষা করো, আমিও তোমাদের জন্য ওয়েট করছি, কারণ তোমাদের উত্তর না নিয়ে আমি ক্লাসটিকে অগ্রসর হতে দিব না, চিন্তা করবে না। ইয়েস, আমার কথা উনি সর্বপ্রথম কারেক্ট অ্যান্সারটা দিয়ে ফেলেছে। ফেরাস সালফেটের 1 এবং আয়রনের 2, নীলিমার অ্যান্সার কারেক্ট হয়েছে, নিশাদ কাপুর অ্যান্সার কারেক্ট হয়েছে, তারপরে মারুফের অ্যান্সার একটু ভুল হয়ে গেছে, নীরবের অ্যান্সার ওকে, আমি ইমার অ্যান্সার কারেক্ট দেখতে পাচ্ছি। আমি তোমাদের কারেক্ট অ্যান্সারের জন্য অপেক্ষা করছি। আশরাফুল আলমের অ্যান্সার কারেক্ট হয়েছে,
নুসরাত তাবাসসুমের অ্যান্সার কারেক্ট হয়েছে। আসলে আমি অ্যান্সারটা বলে দিই কিভাবে কাজ করেছে। আয়রনের চার্জ হচ্ছে +2 আর এখানে ফেরিকের চার্জ হচ্ছে +3, তাহলে ফেরাস সালফেটের চেঞ্জ কত 1, তাই ফেরাস সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে 1। বাট এখানে আয়রনের চার্জ হচ্ছে 0 আর এখানে চার্জ হচ্ছে +2, তাহলে আয়রনের তুল্য সংখ্যা কত? আয়রনের তুল্য সংখ্যা অ্যাকচুয়ালি 2। সো বোঝো আয়রন আর ফেরাস সালফেট সেম জিনিস না, ডিফারেন্ট বিক্রিয়ায় একই জিনিসের তুল্য সংখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে। তোমাদেরকে আমি আরো একটা এক্সাম্পল দেখাই। এখানে ফেরাস সালফেটটা ব্যবহৃত হয় বিজারক হিসাবে, বাট ফেরাস সালফেট কিন্তু শুধু বিজারক না, ফেরাস সালফেট একটা ভালো লবণও বটে। সো লবণ হিসাবে যখন ব্যবহৃত হয় তখন কিন্তু ঘটনা ভিন্ন হতেই পারে। যেমন ম্যাগনেসিয়াম যোগ ফেরাস সালফেট, এটা হয়ে যাবে ম্যাগনেসিয়াম সালফেট যোগ আয়রন। আমি তোমাদেরকে এখন জিজ্ঞেস করি এইখানটাতে ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত? আমি এখন একটা বিক্রিয়া লিখলাম, বলো এই বিক্রিয়াতে ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত? ম্যাগনেসিয়াম যোগ ফেরাস সালফেট, এখান থেকে তৈরি হবে ম্যাগনেসিয়াম সালফেট প্লাস আয়রন। তো এই বিক্রিয়াতে ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত? এবং দেখবে উত্তরটা পেয়ে তোমার নিজেরই একটু অস্বস্তি লাগা শুরু করেছে, কারণ তুল্য সংখ্যার ব্যাপারটা অনেক ডাইভার্স। তাই আমি তোমাদেরকে ম্যাথ না করিয়ে বরং তুল্য সংখ্যার বেসিকটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে ম্যাথগুলো তুমি বাসায় নিজে নিজে চেষ্টা করলে পারো। উজ্জয়িনী চক্রবর্তী, সৈয়দ হৃদয় হোসেন, জিন্নুর রহমান, সঞ্জিদা তসরিন মিম, সিয়াম সরকার, অপু, তারপরে নিশাত কাব্য, তোমাদের সবার অ্যান্সারই মোটামুটি কারেক্ট হচ্ছে। ইয়েস, ফাহিম অনিমার অ্যান্সারও কারেক্ট হচ্ছে, নকিবের অ্যান্সারও কারেক্ট হয়েছে। এইখানে ফেরাস সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে 2, কারণ তাকিয়ে দেখো এখানে আয়রনের চার্জ হচ্ছে +2 আর এখানে আয়রনের চার্জ হচ্ছে 0। 2 থেকে 0 চেঞ্জটা হচ্ছে 2, তাই তুল্য সংখ্যা 2। তাহলে চিন্তা করো ফেরাস সালফেট এর তুল্য সংখ্যা কখনো হচ্ছে 2, কখনো হচ্ছে 1। ফেরাস সালফেট যখন লবণ হিসাবে কাজ করতেছে তার তুল্য সংখ্যা হয় 2, ফেরাস সালফেট যখন বিজারক হিসাবে কাজ করে তার তুল্য সংখ্যা হয় 1। তাই আমরা যে ফেরাস সালফেটের তুল্য সংখ্যা বিভিন্ন জায়গায় মুখস্থ 1 বসাই দিই, এটা কিন্তু খুবই খারাপ। এটা হচ্ছে তারা করবে যাদের বেসিকের সমস্যা। তাই আমি তোমাদেরকে বেশ সতর্ক করে বলতে চাই, তুল্য সংখ্যা বোঝার জন্য একটু প্রশ্ন পড়ে বিক্রিয়াটা দেখবা, এখানে ফেরাস সালফেটটা বিজারক নাকি ফেরাস সালফেটটা লবণ হিসাবে কাজ করছে, এবং তুল্য সংখ্যার বেসিকটা বোঝার চেষ্টা করবা। বিক্রিয়ার আগে এবং পরে জারণ মানের যে পরিবর্তন, সেটাই হচ্ছে তুল্য সংখ্যা। আর তারপরে যদি সমস্যা মনে হয়, আমরা তো অলরেডি একটা চার্ট দিয়ে দিয়েছি, সেখান থেকে তুল্য সংখ্যাগুলো মুখস্থ করে মনে রাখতে পারো। বা সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি একবার শিখে গেলে বারবার প্র্যাকটিস করে ফেলতে পারবে। এটা এত টাফ কিছু না, বারবার প্র্যাকটিস করার মাধ্যমে সংখ্যাগুলো মাথার ভিতরে ঢুকে যাবে। এবং তোমাদের বাসার হোমওয়ার্ক হচ্ছে তোমরা সবাই চেষ্টা করবে যাতে করে সুন্দরভাবে আমি আজকে যে মেথডগুলো শিখালাম সেটা কাজে লাগিয়ে তুমি বাসায় ম্যাথ প্রবলেমগুলো সলভ করতে পারো। এবং তোমরা সবাই আমাদেরকে কমেন্টে অসংখ্যভাবে জানিয়েছো যে ইন্টারনেট কানেকশনের বেশ ত্রুটি ছিল। আমরা সেই ত্রুটিগুলো নেক্সট ক্লাস থেকে আরো কাটিয়ে উঠতে চেষ্টা করব। আসলে নতুন লাইভ ক্লাস মাত্র শুরু হয়েছে, আমরা নেক্সট ক্লাস থেকে তোমাদেরকে আরো বেটার ইন্টারনেট কানেকশন সাপ্লাই দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা নেক্সট ক্লাসে আমাদের সাথে আরো বেশি ভালো উৎসাহে জয়েন করবে। সেই ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। অনেক যান্ত্রিক গোলযোগ থাকা সত্ত্বেও তোমরা ক্লাসটি আমাদের সাথে চালিয়ে গিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে শুভরাত্রি অ্যান্ড 10 মিনিট স্কুলের সাথে থাকবে এবং আমাদের এই লাইভ ক্লাসের কথাগুলো তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। এন্ড অলওয়েজ রিমেম্বার, নেভার স্টপ লার্নিং।